Hello my dear student, welcome to my YouTube channel Chemistry with HM। এই চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা প্রথম পার্টে আলোচনা করেছি তুলাঙ্ক ভার কাকে বলে, তুলাঙ্ক ভারের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটাকে বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে তুলাঙ্ক ভার নির্ণয় করা হয়, ঠিক আছে। তারপরে প্রমাণ করেছি আমরা A সমান E ইন্টু V প্রমাণ করেছি। সঙ্গে যোজ্যতা কি, যোজ্যতার যে আমাদের ভুল ধারণা, সেই ভুল ধারণাগুলোকে আমরা আলোচনা করেছি। তো এই পার্টটা দেখার আগে তোমরা অবশ্যই প্রথম পার্টটা দেখবে। আর যারা এই চ্যানেলে নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যে বেল আইকনটা আছে সেই বেল আইকনকে হিট করবে, করে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে সঙ্গে থাকো কেমিস্ট্রি উইথ HM চ্যানেলে। আমরা তুলাঙ্ক ভারের সেকেন্ড পার্ট যেটা করব এখন, সেটা হচ্ছে যে বিভিন্ন মূলক আছে, মূলকের তুলাঙ্ক ভার নির্ণয় করব, অ্যাসিডের তুলাঙ্ক ভার নির্ণয় করব, ক্ষারকের তুলাঙ্ক ভার নির্ণয় করব, সাথে আমরা রেডক্স বিক্রিয়া যেগুলো আছে সেই রেডক্স বিক্রিয়ার তুলাঙ্ক ভার নির্ণয় করব। এর সাথে সাথে যে টপিকটা আমরা অ্যাভয়েড করে চলি সেটা হচ্ছে ডুলং ও পেটিটের সূত্র থেকে কিভাবে তুলাঙ্ক ভার নির্ণয় করা হয় সেটাকেও আমরা আজকে নির্ণয় করে দেখাবো। সঙ্গে সমাকৃতি যে সূত্রটা আছে আইসোমরফিজম বা মিথ সালিসের যে সমাকৃতি সূত্র, সেই সমাকৃতি সূত্রটাকেও আমরা একটু আলোচনা করে দেব। তোমাদের এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেমন লাগবে সেই রকম জয়েন্ট এন্ট্রান্স বা অন্যান্য যে এক্সামিনেশন আছে সেই এক্সামিনেশনগুলোর ক্ষেত্রেও কাজে লাগবে। তাই কোথাও যাবে না, একদম প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলো দেখবে। দেখার পরে আশা করি তোমরা তুলাঙ্ক ভার সম্পর্কে একটা দুর্দান্ত কনসেপ্ট তৈরি হয়ে যাবে। বোঝা গেল? সঙ্গে থাকো। তাহলে আমরা দেখি যে আমরা মূলকের তুলাঙ্ক ভার নির্ণয় করব কিভাবে। তাহলে মূলক কাকে বলে আমরা আলোচনা করেছি প্রথম পার্টে। মূলক দু রকমের হতে পারে, অ্যাসিড মূলক হতে পারে, ক্ষারীয় মূলক হতে পারে, ঠিক আছে। অ্যাসিড মূলক বা ক্ষারীয় মূলক যাই হোক না কেন, তার যে আণবিক ভর হবে, ঠিক আছে, আণবিক ভর এইগুলোর আমরা আণবিক ভর কথাটা এখানে প্রযোজ্য না করে আমরা সংকেত ভর প্রযোজ্য করি, ঠিক আছে। বা এটাকে লিখতে পারি মোলার মাস, যেটা ভর হবে সেই ভর ডিভাইডেড বাই একটা ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর। এবারে এই এক্স বা ওয়াই বা জেড আমি যাই দিই না কেন, এক্স বা ওয়াই আমরা যাই লিখি না কেন, এই ওয়াই ফ্যাক্টরের উপরে এগুলো প্রত্যেকটা জিনিস, লবণ থেকে রেডক্স বিক্রিয়া প্রত্যেকটা কিন্তু এগুলোর সঙ্গে সম্পর্কযুক্ত, তাই না? কিভাবে সম্পর্কযুক্ত আমরা এবার আলোচনা করে দেখি। যে মূলকটা বললাম আমরা, অ্যাসিড মূলক হতে পারে, যেমন অ্যালুমিনিয়াম 3+ হতে পারে, সোডিয়াম প্লাস হতে পারে, জিঙ্ক 2+ হতে পারে, H+ হতে পারে। তো এইরকম বিভিন্ন রকম মূলক আছে। ক্যাটায়নিক মূলক আছে, মানে ক্যাটায়ন আধান বিশিষ্ট, ধনাত্মক আধান বিশিষ্ট। আবার ঋণাত্মক আধান বিশিষ্ট আছে, কার্বনেট আছে, সালফাইট আছে, সালফেট আছে, ফসফেট আছে, বিভিন্ন মানে যে মূলকগুলো তোমাদের হাতে কাছে যে বোরেট আছে, বিভিন্ন রকম মূলক আছে। তাহলে এই মূলকগুলোর যে তুলাঙ্ক ভার নির্ণয় করা হয় সেটা হচ্ছে ওর যে সংকেত ভর যেটা হবে, এর যে বা মোলার মাস যেটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই ওয়াই। ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে মূলকের যোজ্যতা। ওয়াইটা হচ্ছে মূলকের যোজ্যতা। তাহলে যোজ্যতা যেমন অ্যালুমিনিয়াম 3+ আছে, তাহলে অ্যালুমিনিয়ামের ভর কত? 27, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27 আর এর যোজ্যতা কত? 3। দেখো 3+ আছে, তাহলে তুলাঙ্ক ভর কত? 27/3, তাহলে কত হলো? 9। তারপরে সোডিয়ামের কত হবে? Na+, মানে এর ভর কত? 23, তাহলে 23 কত? 1। তাহলে এইভাবে মূলকগুলোকে নির্ণয় করছি। এবার এই অ্যানাইন যেগুলো অ্যাসিড মূলক যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে? কার্বনেট মূলক যদি ধরা হয়, কার্বনেটের ভর কত? দেখো এই ভরগুলো নির্ণয় করা আশা করি তোমরা মাধ্যমিকে শিখে নিয়েছো। CO3 2-, তাহলে কার্বনের ভর কত? 12। অক্সিজেন কটা আছে? 3টে আছে। 3 16 কত? 48। তাহলে টোটাল ভর কত হচ্ছে? 60। এই ভর যোগ করা তো জানো, আমরা ধরে নিচ্ছি তোমরা জানো, ঠিক আছে। না জানলে এইভাবে মানে ভরগুলো, পারমাণবিক ভরগুলোকে যোগ করে, যেমন এখানে সালফারের ভর কত? 32,
আর অক্সিজেনের ভর কত, 3টে আছে অক্সিজেন, 3 16 48, তাহলে টোটাল ভর কত 80। এইভাবে মানে ভাগ যোগ করে করে করতে হয়। তোমাদের মাধ্যমিকে যেটা রাসায়নিক গণনা ও সমীকরণের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আশা করি করেছো। তো এখানে দেখো, এখানে তাহলে কার্বনেটের যদি তুলাঙ্ক ভার বের করি, ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে এর ভর কত 60 আর এর যোজ্যতা কত 2, তাহলে কত হবে 60/2, তাহলে এর তুলাঙ্ক ভার হচ্ছে 30। এটা ক্লাস 11-এর পরীক্ষায় একবার দিয়েছিল। তারপরে সালফাইট, তাহলে সালফাইটের ভর কত দেখলাম 80, তাহলে এটা কত হবে 80/2, তার মানে এর তুলাঙ্ক ভার কত হবে 40। তারপরে সালফেট, সালফেটের ভর বের করো, সালফারের 32, অক্সিজেন কত 4টে আছে, 4 16 কত 64, টোটাল কত 96, তাহলে 96কে কত দিয়ে ভাগ করতে হবে 2 দিয়ে, কারণ এর যোজ্যতা 2। সেরকম ফসফেট, ফসফরাসের 31 আর 4 16 64, আর এর দেখো 3, তার মানে টোটাল ভর হচ্ছে 95, 95/3, তাহলে এটা কত হবে ভাগ করে যেটা হবে, বোঝা গেল। তাহলে এইভাবে আমরা মূলকের তুলাঙ্ক ভার নির্ণয় করব। ক্লিয়ার হলো? তাহলে আমাদের একটা শিখে গেলাম আমরা মূলকের তুলাঙ্ক ভার কীভাবে নির্ণয় করা হয়, বোঝা গেল? ক্লিয়ার সবার? এবার আমরা দেখব অ্যাসিড এবং ক্ষারকের তুলাঙ্ক ভার। অ্যাসিড এবং ক্ষারকের তুলাঙ্ক ভার নির্ণয় করার আগে তোমাদের দুটো শব্দ বা টার্ম শিখতে হবে আগে, জানতে হবে আগে। তাহলে কি সেই শব্দ বা টার্ম জানো কি তোমরা, যে অ্যাসিড এবং বেসের ক্ষেত্রে প্রযোজ্য হয়? দেখো, অ্যাসিডগুলো কি করে, অ্যাসিডগুলো ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, বা ক্ষারগুলো কি করে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, যেটাকে আমরা বলি অ্যাসিড বেস রিয়াকশন, দিয়ে তুলাঙ্ক পরিমাণ অ্যাসিড, তুলাঙ্ক পরিমাণ ক্ষার দ্বারা বিক্রিয়া করলে কি হয়, প্রশমিত হয়। ঠিক আছে? তাহলে অ্যাসিড যখন বিক্রিয়া করবে তখন কাকে নেবে, OH মাইনাসকে নেবে। ক্ষার যখন বিক্রিয়া করবে তখন কাকে নেবে, H প্লাসকে নেবে। তাহলে ক্ষার কাকে ধরছে, অ্যাসিডকে ধরছে, সেজন্য ক্ষারের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে অম্লগ্রহিতা বলা হয়, অ্যাসিডিটি। অ্যাসিড কি করছে, কাকে ধরছে, ক্ষারকে ধরছে, তাহলে অ্যাসিডের ক্ষেত্রে এটা কি হবে, ক্ষার গ্রহিতা। বেসিসিটি বলা হয়, একটাকে বলছি আমরা অ্যাসিডিটি আর একটাকে বলছি বেসিসিটি। এটা ডিপেন্ড করে কিসের উপরে, নির্ভর করে কিসের উপরে, একটা অ্যাসিডের, যেমন আমরা উদাহরণটা নিই তাহলে বুঝতে পারবে। যেমন নাইট্রিক অ্যাসিড, এটা ভাঙলে কটা H প্লাস আয়ন পাওয়া যাচ্ছে, একটা H প্লাস আয়ন পাওয়া যাচ্ছে, তাহলে এ কটা OH মাইনাসকে ধরবে, একটা OH মাইনাসকে ধরবে, তাহলে এর ক্ষারগ্রহিতা কত হবে 1। এইগুলোকে আগে জানতে হবে আমাদের। সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডের কটা H প্লাস আয়ন দিচ্ছে, যদি সম্পূর্ণ নিউট্রালাইজ হয়, প্রশমিত হয়, তাহলে এটা দুটো, এটা আংশিকও হয়, মাথা রাখবে। এটা সোডিয়াম বাইসালফাইড লবণও তৈরি করে, দুরকমই হয়। ঠিক আছে? এটা আরেকটাও ভাঙে, এটা H প্লাস এবং HSO4 মাইনাস দুটোতেই ভাঙে, দুটো ভাঙলে যোজ্যতা কিন্তু দুরকম হবে। আমি ধরে নিচ্ছি এটা সম্পূর্ণ আয়নিত হচ্ছে, সম্পূর্ণ আয়নিত হলে এটা কী হবে, 2H প্লাস হবে, দুটো H প্লাস আয়ন দেবে, তাহলে দুটো H প্লাস আয়নের জন্য কটা OH মাইনাস লাগবে, দুটো, তাহলে এর অম্লগ্রহিতা কত হবে 2। যদি ফসফরিক অ্যাসিড দেখি H3PO4, এর যদি গঠন দেখো, তাহলে এর গঠন দেখবে H3PO, তাহলে এটা হচ্ছে 3টে H প্লাসকে ত্যাগ করতে পারে। ঠিক আছে? 3টে H প্লাসকে ত্যাগ করতে পারে, তার জন্য এর ক্ষারগ্রহিতা কত 3, মানে এটা ত্যাগ করে দিলে H প্লাসকে মাইনাস হলো, এটা মাইনাস হলো। ফসফেট, যেটা আমরা একটু আগে লিখেছিলাম না, PO4 3 মাইনাস, এরা 3টা হাইড্রোজেনকে ছেড়ে দিলে এরা PO4 3 মাইনাস আয়ন তৈরি করতে পারবে। ঠিক আছে? H3PO3, এটা তোমাদের ক্লাস 12-এ লাগে যে কার ক্ষারগ্রহিতা কত, কার অম্লগ্রহিতা কত, H3PO3, তাহলে PO, দেখো এখানে কটা হাইড্রোজেন আছে, 3টে, আর অক্সিজেন কিন্তু 3টে আছে, তার মধ্যে 3টে খেয়ে গেল, আর একটা, আর ফসফরাসের যোজ্যতা কত 5, তাহলে 5 যদি যোজ্যতা হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে, দুটো, তাহলে এর যে আণবিক ভর হবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরে
H3PO2 অক্সিজেন OH H তাহলে এখানে দেখো এখানে একটাই হাইড্রোজেন আছে, এটাতে দুটো ছিল, এটাতে একটা, আর এটাতে কটা ছিল? তিনটে। তাহলে H3PO3 ক্ষারগ্রহিতা 3, H3PO4 এর হচ্ছে 3, H3PO3 হচ্ছে 2, H3PO2 হচ্ছে 1। এটা ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড আর হাইপোফসফরাস অ্যাসিড। তাহলে এই হলো আমাদের অম্লগ্রহিতা ক্ষারগ্রহিতা। এবার অম্লগ্রহিতা কি ব্যাপারটা এবার ক্লিয়ার করছি আমি। তাহলে অম্লগ্রহিতা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড আছে, সোডিয়াম হাইড্রক্সাইড এখানে OH আয়ন কটা আছে? একটা OH আয়ন আছে। তাহলে একটা যদি OH আয়ন থাকে তাহলে কটা H+কে ধরবে? একটাই ধরবে। তাহলে এর অম্লগ্রহিতা কত? 1। যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয় তাহলে এটা কটা OH আছে? দুটো OH থাকলে কটা H+ আয়নকে ধরবে? দুটো। তাহলে এর ক্ষারগ্রহিতা অম্লগ্রহিতা কত হবে? অম্লকে কটা নেবে? 2। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তাহলে এর 3টে OH আছে, তাহলে এর ক্ষারগ্রহিতা হচ্ছে 3। তাহলে এই গেল আমাদের অম্লগ্রহিতা এবং ক্ষারগ্রহিতা ব্যাপারটা। আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। এবার যখন আমরা অ্যাসিড বা ক্ষারকে তুলাঙ্ক ভর নির্ণয় করব তখন তার যে আণবিক ভর হবে বা ফর্মুলা ভর হবে, অ্যাসিডের আণবিক ভর বা ফর্মুলা ভর, আণবিক ভরকে যদি অ্যাসিড হয় তাহলে তার ক্ষারগ্রহিতা, আর যদি ক্ষার হয় তার অম্লগ্রহিতা দিয়ে ভাগ করে দিলেই আমাদের তার তুলাঙ্ক ভরটা পেয়ে যাব। তাহলে অ্যাসিড বা ক্ষারের তুলাঙ্ক ভর নির্ণয় করা হবে এইভাবে যে অ্যাসিডের যেটা আণবিক ভর হবে তার ক্ষারগ্রহিতা দিয়ে ভাগ করে দেব, আর ক্ষারের ক্ষেত্রে যার যেটা আণবিক ভর হবে সেটাকে অম্লগ্রহিতা বা কটা অম্লকে ধরছে সেই সংখ্যাটাকে দিয়ে ভাগ করে দিলে আমাদের তুলাঙ্ক ভর পেয়ে যাব। তাহলে দেখো আমরা এক এক করে উদাহরণগুলো করি। যে নাইট্রিক অ্যাসিড যেটা লিখেছিলাম, তাহলে নাইট্রিক অ্যাসিডে ভর বের করো 1 + 14 + 48, তাহলে টোটাল কত হচ্ছে? 63। তাহলে এর আণবিক ভর কত? 63। আর এর কটা অম্লগ্রহিতা ক্ষারগ্রহিতা কটা? 1, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুলাঙ্ক ভর 63। সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডের ভর যোগ করে এখানে দেখবে 98 হবে, 98। দেখো দুটো আছে অম্লগ্রহিতা ক্ষারগ্রহিতা এর 2, তাহলে 98 কত হবে? 2, 49। তারপরে এগুলো যদি বের করো এরকম করে, এটার ক্ষেত্রে কি হবে? এর যে আণবিক ভর যদি আমরা m ধরি তাহলে m বাই একটাতে হবে 3, আর একটাতে হবে m/2, আর একটাতে হবে m/1। আণবিক ভর যাই হোক না কেন, ফসফরাসের 31, 4টে অক্সিজেন আছে 4 16 64, আর হচ্ছে 3টে হাইড্রোজেন 95 98, মানে 98/3 হবে এখানে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা অ্যাসিডের ক্ষেত্রে তুলাঙ্ক ভারগুলো বের করে দিলাম। এবার ক্ষারের ক্ষেত্রে কিভাবে তুলাঙ্ক ভারগুলো বের করে দেবো? দেখো ক্ষারের NaOH এর ভর কত? 23, অক্সিজেনের 16 আর হাইড্রোজেনের 1, টোটাল কত? 40। তাহলে এর ক্ষারগ্রহিতা কত আছে? 1, তাহলে 40/1। তাহলে NaOH এর তুলাঙ্ক ভার হচ্ছে 40/1 মানে 40। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের ভর কত? 40, OH এর ভর কত? 17 + 17 34, 40 + 34 মানে 74, 74/2 হবে। তাহলে এর হবে 74/2, 37। অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের যেটা আণবিক ভর হবে তাকে কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। এইভাবে আমরা অ্যাসিডের ক্ষেত্রে তুলাঙ্ক ভারগুলো বের করে ফেললাম এবং ক্ষারের ক্ষেত্রে তুলাঙ্ক ভারগুলো বের করে ফেললাম। সবাই ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে রাখবে, না হলে ফটাফট স্ক্রিনশটটা নিয়ে নেবে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে অ্যাসিড ক্ষারের যে ব্যালেন্সগুলো করলাম, আমরা বললাম না যে একটা বিক্রিয়ার ব্যালেন্স কিভাবে করা হবে অ্যাসিড ক্ষারের। তো এটা মানে এটার কত মোল, এটা 1 মোল, NaOH এর কত মোল সঙ্গে বিক্রিয়া করবে করে Na2SO4 তৈরি করলো প্লাস জল তৈরি করলো। তো তাহলে এর কার কত মোল বিক্রিয়া করবে এর 1 মোলের সঙ্গে এর 1 মোল হিসেব তো নয়, এর হিসেবটা হচ্ছে যে এর তুলাঙ্ক পরিমাণ অ্যাসিড, এর তুলাঙ্ক পরিমাণ ক্ষার,
তাহলে এখানে তুলাঙ্ক পরিমাণ অ্যাসিড কটা আছে, 2H+ আছে। এর তুলাঙ্ক পরিমাণ ক্ষার কটা আছে, OH- একটাই আছে, কিন্তু এখানে প্রশমিত করার জন্য কটা লাগবে, দুটো। তাহলে ব্যালেন্সটা এইভাবেই হবে। তাহলে তুলাঙ্ক ভার কীভাবে, দেখো আমরা যেটা পরমাণু ব্যালেন্স করেছিলাম, তো সেটা কিভাবে তুলাঙ্ক ভারের সাহায্যে আমরা ইজিলি মানে ব্যালেন্সগুলো করতে পারছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যাসিড ক্ষারের তুলাঙ্ক ভার নির্ণয় করে নিলাম এবং সঙ্গে কি কাজে লাগে সেটাও জেনে নিলাম। এবার আসছি আমরা লবণের তুলাঙ্ক ভার। তাহলে লবণ কি, লবণের তুলাঙ্ক ভার, লবণের তুলাঙ্ক ভার হচ্ছে লবণের যে আণবিক ভর, এর আণবিক ভরটাকে কি দিয়ে ভাগ করব, যতটা ক্যাটায়ন থাকবে সেই ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার যোজ্যতা। তাহলে ক্যাটায়নের নাম্বারটাকে যদি M দিই ইন্টু V, অথবা অ্যানায়ন যদি থাকে N দি নাম যদি ইন্টু V। ক্লিয়ার হলো না? তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। আমি একটা লবণ ধরলাম অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে এর আণবিক ভর কত, অ্যালুমিনিয়াম দুটো আছে, 2 ইন্টু কত 27, সালফেট কটা আছে, 4টে আছে, সালফেটের এমনি ভর হচ্ছে 96, 96 ইন্টু 3, তাহলে যোগ করলে কত হবে, 342 হয়। ঠিক আছে, তাহলে এর ভর হচ্ছে 342। তাহলে 342 বাই, এখানে ক্যাটায়ন হিসেবে কি আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, কটা আছে, দুটো আছে, আর সালফেট মূলক কটা আছে, 3টে আছে। তাহলে দেখো ক্যাটায়নের সংখ্যা, এই যে ক্যাটায়নের সংখ্যা কত, 2 ইন্টু যোজ্যতা কত, 3। অথবা যদি অ্যানায়ন দিয়ে করতাম, এর আণবিক ভর কত, 342 বাই কত, অ্যানায়নের সংখ্যা 3 ইন্টু যোজ্যতা 2। আমরা যাই দিয়ে করি না কেন আমাদের উত্তর কিন্তু একই রকম হবে। তাহলে এটা ভাগ করলে কত হবে, এটা মোটামুটি 57 মতো আসে। ঠিক আছে, এটা হচ্ছে 57। তো এইরকম করে আমরা তুলাঙ্ক ভারগুলো বের করতে পারি। যদি আমাদের ক্যালসিয়াম ফসফেটে তুলাঙ্ক ভার বের করতে দেয়, তাহলে এর আণবিক ভর যদি M হয়, ক্যাটায়ন কটা আছে, 3টে, যোজ্যতা কত, এর 2, অথবা অ্যানায়ন দুটো আছে, যোজ্যতা হচ্ছে 3, যে কোনো একটা দিয়ে করলেই হবে। মানে আণবিক ভরটাকে বের করে দাও, দিয়ে তাকে ক্যাটায়নের সংখ্যা, এই যে ক্যাটায়নের সংখ্যা এখানে কটা, দুটো, তাহলে 2 ইন্টু এর যোজ্যতা, এর যোজ্যতা তো 3 দিয়ে গুণ করে দিলাম, ব্যাস আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এইভাবে আমরা লবণের তুলাঙ্ক ভারটা বের করে ফেললাম। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অ্যাসিডের বের করলাম, মূলকের বের করলাম, লবণের বের করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডুলং ও পেটিটের সূত্র। ডুলং ও পেটিটের সূত্র। তাহলে ডুলং এবং পেটিট এই দুজন সায়েন্টিস্ট লক্ষ্য করেছিলেন যে কার্বন, বোরন এবং সিলিকন, ঠিক আছে, এই কার্বন, বোরন এবং সিলিকন ছাড়া বাকি যে কঠিন মৌলগুলো আছে তাদের পারমাণবিক তাপ মোটামুটি মান হয় 6.4 মতো। ঠিক আছে, 6.4। এবার পারমাণবিক তাপটা কি? পারমাণবিক তাপটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব ইনটু আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে সেই একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সমান হচ্ছে 6.4। তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব সমান কি হচ্ছে? তাহলে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব হচ্ছে 6.4 বাই আপেক্ষিক তাপ। এই সূত্র থেকে আমাদের
কিন্তু অঙ্ক করে নিতে পারি সহজে। যদি আমাদের আপেক্ষিক তাপ দিয়ে কোনো তুলাঙ্ক ভারের অঙ্ক দেয় তখন আমরা কিন্তু এই সূত্রটাকে প্রয়োগ করব, মাথায় থাকবে। তাহলে এই সূত্রটাকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের এই যে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব, এই যে পারমাণবিক গুরুত্বটা আমরা পাবো সেটা কিন্তু সঠিক নয়, আপেক্ষিক। হয়তো অ্যালুমিনিয়ামের পারমাণবিক গুরুত্ব 27, তো 27 না এসে তখন আসবে হচ্ছে 27 পয়েন্ট, হয়তো 1 2 3 4 এরকম কিছু একটা আসবে, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা যেটা ডুলং ও পেটিটের সূত্র, সেই সূত্রের সাহায্যে আমরা কোনো পরমাণুর ক্ষেত্রে তুলাঙ্ক ভার আমরা নির্ণয় করতে পারবো, বোঝা গেল? তাহলে আমরা যদি এই ডুলং পেটিট সূত্রটাকে অ্যাপ্লাই করি, তাহলে অ্যাপ্লাই করে দেখব যে কিভাবে আমরা অঙ্ক করব। তাহলে আমাদের একটা দেখো প্রবলেম লিখেছে, একটি কঠিন মৌল যার আপেক্ষিক তুলাঙ্ক ভার 17.8 এবং এর আপেক্ষিক তাপ হচ্ছে 0.124 ক্যালোরি কেলভিন গ্রাম ইনভার্স। তো মৌলটির যোজ্যতা ও সঠিক পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। এটা আমাদের 11 পরীক্ষা 2009 এসেছিল, ঠিক আছে? তো এই প্রবলেমটা করার জন্য আমাদের কিন্তু এই ডুলং ও পেটিটের সূত্র দরকার, না হলে হবে না। তাহলে ডুলং পেটিট সূত্র থেকে আমরা যেটা প্রথমে নির্ণয় করব সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব। আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব, তাহলে আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব সমান কি? আপেক্ষিক পারমাণবিক গুরুত্ব সমান হচ্ছে 6.4 বাই আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ কত দেওয়া আছে এখানে? 0.124। তাহলে এটা ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে আমাদের। তাহলে ক্যালকুলেটরের সাহায্য নিলে এর যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 51.61। ঠিক আছে? তো এবার দেখো, এবার আমাদের মৌলটার তুলাঙ্ক ভার বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 17.8 বলে দিয়েছে, 17.8। এবার আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি, আমরা জানি E সমান A সমান E ইন্টু ভি। পরিচয় দিতে হবে, এ পারমাণবিক গুরুত্ব, ই মানে তুলাঙ্ক ভার, ভি মানে যোজ্যতা। দেওয়ার পরে এবার ভিটা বের করছি, আমরা যোজ্যতাটা বের করছি। বলেছে মৌলটির যোজ্যতা ও সঠিক পারমাণবিক গুরুত্ব নির্ণয় করা। যোজ্যতার সমান তাহলে কী হবে? এ বাই ই। তাহলে দেখো এটা কত পেলাম? 51.61, আর এটা যেটা পেলাম সেটা কত? সেটা হচ্ছে তুলাঙ্ক ভারটা দেওয়া আছে 17.8। তো এর মানটা ভাগ করলে 3-এর কাছাকাছি আসবে, কিন্তু যোজ্যতা তো সবসময় পূর্ণ সংখ্যা হয়, সেজন্য এটাকে কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এটাকে কি করতে হবে? এটাকে আমাদের মোটামুটি পূর্ণ সংখ্যা রাখতে হবে, মানে কত হবে? 3। তাহলে আমরা পেয়ে গেলাম মৌলটির যোজ্যতা, পেয়ে গেলাম 3। এবার মৌলটির সঠিক পারমাণবিক গুরুত্ব বের করছি আমরা। তাহলে সঠিক পারমাণবিক গুরুত্ব সমান কত হবে? 3 ইন্টু 17.8 গুণ করে দিলে আমাদের সঠিক পারমাণবিক গুরুত্ব পেয়ে যাব। তখন এটা গুণ করলে যা হবে 53.4। এইভাবে আমাদের ডুলং ও পেটিটের সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারবো, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ডুলং পেটিটের সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্ক করব। এরপরে আমাদের আছে মিৎসালিসের সূত্র বা সমাকৃতি সূত্র, মানে একই রকম দেখতে যাদের সংকেত সেইগুলোকে বলা হচ্ছে সমাকৃতিত্ব, সেই সব যৌগগুলোকে বলা হচ্ছে আইসোমরফিজম। যেমন ম্যাগনেসিয়াম সালফেট 7 অণু জল, আর ফেরাস সালফেট 7 অণু জল। তাহলে এদের কি সংকেত সবই এক, পরমাণুর সংখ্যা এক। তাহলে এইরকম যদি হয় তাদেরকে বলা হয় সমাকৃতিত্ব, এই ধরনের ব্যাপারগুলোকে বলা হয় সমাকৃতিত্ব, ঠিক আছে? এবার যদি এর পরমাণু, এটা এ পরমাণু যদি ধরা হয়, এটাকে যদি বি পরমাণু ধরা হয়, এর ভর যদি W1 ধরা হয়, এর ভর যদি W2 ধরা হয়, এবং এর পারমাণবিক গুরুত্ব যদি আমরা এ ধরি, এর পারমাণবিক গুরুত্ব যদি বি ধরি, তাহলে এখান থেকেও যে কোনো 3টের জানা থাকলে একটা নির্ণয় করতে পারবো। কিভাবে? W1 বাই W2 সমান হচ্ছে A বাই V, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। মানে
W1/A সমান হচ্ছে W2/V। এই মিৎসাল্লিসের সূত্র থেকে বা সমাকৃতিত্ব সূত্র থেকে আমরা পারমাণবিক গুরুত্ব যদি জানা থাকে বা ভরটা যদি জানা থাকে, তাহলে একটার ভর জানা থাকলে আরেকটার ভর বের করতে পারবো, বা একটা পারমাণবিক গুরুত্ব জানা থাকলে আরেকটা পারমাণবিক গুরুত্ব বের করতে পারবো। তাহলে এইভাবে আমরা মিৎসাল্লিসের যে সূত্র সেই সূত্রটাকে প্রয়োগ করতে পারবো, করে অঙ্কগুলো করতে পারবো। একটার ভর যদি জেনে যাই তাহলে আরেকটার ভর আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের অল ইন্ডিয়া পরীক্ষাগুলোতে নিট বা যেগুলো EIEEE বা JEE মেন যেগুলো এক্সাম হয়, সেই এক্সামের জন্য তুলাঙ্কভার থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে আমরা বিগত সালগুলোতে আমি দেখেছি, তাতে দেখা যায় যে আমি এই যে রেডক্স বিক্রিয়ার তুলাঙ্কভার যেটা আছে না, রেডক্স বিক্রিয়া তুলাঙ্কভার, তো এই রেডক্স বিক্রিয়ার তুলাঙ্কভার থেকে বেশি আসে, এই ধরনের প্রবলেমগুলো বেশি থাকে। তো রেডক্স রিয়াকশান কাকে বলে এর ডিটেলস আমি পরে ভিডিও বানাবো, তোমরা তখন সেই ভিডিওগুলো দেখে নেবে, তখন আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। রেডক্স চ্যাপ্টারটা পুরো আপলোড করব। রেডক্স রিয়াকশান জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, ডিসপ্রপোর্শনেশন কাকে বলে, কম্প্রপোর্শনেশন কাকে বলে, এগুলো সম্পর্কে পুরো ডিটেলসে ভিডিও বানাবো। আজকে যেহেতু রেডক্স বিক্রিয়ার কনসেপ্ট তোমাদের নেই, ঠিক আছে, নেই, সেই ধরে নিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে রেডক্স বিক্রিয়ার তুলাঙ্কভার নির্ণয় করা হয়। আমি আবার রেডক্স বিক্রিয়া যখন পড়াবো তখন আমি আরও ডিটেলসে উদাহরণ সহ আলোচনা করব। ঠিক আছে, তো আমি একটা বিক্রিয়া লিখছি, ধরো MnO4-, এটা তো KMnO4 যৌগ। তো KMnO4 যৌগটা যদি সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তখন এটা MnSO4 তৈরি করে। সালফুরিক অ্যাসিড যদি দেওয়া হয় তাহলে MnSO4 তৈরি হয়। আমাদের এটার দরকার নেই, মেন দরকার হচ্ছে এইটাই, MnO4- থেকে তৈরি হচ্ছে কি Mn2+। তাহলে ম্যাঙ্গানিজের এখানে জারণ স্তর কত, +7 আছে, এগুলো জারণ স্তর বলা হয়। এগুলোকে শেখাবো কীভাবে এই জারণ স্তর নির্ণয় করা হয়, ডিটেলস শিখিয়ে দেবো আমি। তাহলে এই অক্সিডেশন নাম্বার 7 থেকে কত এসেছে, 2। তাহলে 7 থেকে 2-এ যদি আসে তাহলে এর ইলেকট্রনের পরিবর্তন কত, 7-2, 5টা ইলেকট্রনের পরিবর্তন। তাহলে জারক পদার্থ হোক বা বিজারক পদার্থ হোক, জারক পদার্থ কাকে বলি আমরা, যে পদার্থ নিজে বিজারিত হবে অপরকে জারিত করবে। দেখো এখানে নিজে বিজারিত হয়েছে কিন্তু অপরকে জারিত করেছে, তারা হচ্ছে জারক পদার্থ। আর বিজারক পদার্থ কারা, যারা নিজে জারিত হবে আর অপরকে বিজারিত করবে, তারা হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, তো এখানে আমরা ম্যাঙ্গানিজের +7 থেকে +2-এ এসেছে, তাহলে এর জারণ সংখ্যার পরিবর্তন কত, 5। তাহলে এর যে আণবিক ওজন হবে, এর আণবিক ওজন যেটা হবে সেটাকে কত দিয়ে ভাগ করব, ইলেকট্রন সংখ্যার যে পরিবর্তনটা হবে, ঠিক আছে, কটা জারণ বা বিজারণের ফলে কতটা ইলেকট্রনের পরিবর্তন হচ্ছে সেই সংখ্যাটা। এখানে ইলেকট্রনের পরিবর্তন কত, 5। তাহলে এর আণবিক ভর আমরা জানি যে এই 58.1/5। তাহলে এটা ওই মোটামুটি কত আসে যেন, এটা 31.62 এরকম টাইপের হয়। তাহলে এইভাবে আমরা রেডক্স রিয়াকশান যখন হবে, ধরো এখান থেকে Fe2 মানে FeSO4 থেকে Fe2SO4 এরকম তৈরি হয়েছে, তার মানে এর যোজ্যতা ছিল 2, এর যোজ্যতা আসলো 3। তাহলে এর যে আণবিক ওজন হবে তাকে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন কত হচ্ছে, একটা হচ্ছে, 3 - 2 মানে 1 হচ্ছে। তাহলে এর আণবিক ওজন যা হবে তাকে কত দিয়ে ভাগ করব, 1 দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে রেডক্স রিয়াকশানে জারণের ক্ষেত্রে কটা জারণে ইলেকট্রন পরিবর্তন হচ্ছে বা বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে কটা বিজারণের জন্য কতটা ইলেকট্রনের পরিবর্তন হচ্ছে সেই সংখ্যা দিয়ে ভাগ করে তার তুলাঙ্কভার নির্ণয় করা হয়। তাহলে এইভাবে আমরা রেডক্স বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা তুলাঙ্কভার নির্ণয় করতে পারবো। বোঝা গেল? আমরা এই তুলাঙ্কভার নির্ণয় মানে রেডক্স বিক্রিয়ার তুলাঙ্কভার নির্ণয় আরও ডিটেলসে আমি করে দেব। তোমরা অবশ্যই পরে আমি ভিডিও যখন আপলোড করব তখন লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে পেয়ে যাবে তোমরা। রেডক্স চ্যাপ্টার যখন শুরু করব তখন এটার লিঙ্ক পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত, এরপরে আবার তোমরা তৈরি থাকবে অন্য টপিকের জন্য।